ফয়েজ আহমেদ, আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখলাম, এবং আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে আয়োজিত যে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ হয়েছে, সেখান থেকে অনেকে এই কথাটা বলেছেন। প্রফেসর সামিনা লুৎফা, যিনি গণঅভ্যুত্থানে তার অংশগ্রহণকে আমরা মনে রেখেছি এবং মনে রাখবো, তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন, তখন তিনিও বলছেন যে প্রতিদিন আমাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি আসলে কি করে সৃষ্টি হলো ফয়েজ আহমেদ? মানে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কেন ব্যর্থ হচ্ছে? জি, দেখুন, এটা বারবারই বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে যতই সরকারের প্রস্তুতি এগোচ্ছে, নানান প্রক্রিয়ায় নানান দিক থেকে এক ধরনের ষড়যন্ত্র এটা পরিলক্ষিত হচ্ছেই। হঠাৎ করে আহ, মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় নেমে আসা, ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ করে আবার চলে যাওয়া, ক্যাম্পাসগুলিতে কয়েকটি ঘটনায়, খুব ছোট ঘটনায় বড় ধরনের সংঘাত সৃষ্টি হওয়া, এরকম নানান কিছু ঘটনায় তো নাগরিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, এটা খুবই সত্য। এই উদ্বেগ উৎকণ্ঠা এখন কয়েকটি ঘটনা আছে যেগুলি আসলে খুবই সুনির্দিষ্টভাবে কিছু এলাকা ধরে হয়েছে, যেগুলি ধরে ধরুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনা, সেগুলি আলাদা করে বিশ্লেষণ করতে হচ্ছে, আলাদা করে দেখতে হচ্ছে, এবং একই সঙ্গে খোঁজ খবর নিতে হচ্ছে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। এমনিতে এইটা বাদ দিয়ে যদি এই ধরনের আলাদা করেই বা কেন দেখবো? কারণ সেখানে চিটাগাং ইউনিভার্সিটিতে যে ঘটনাটা হয়েছে, সেখানে তো সাথে সাথে যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে গিয়ে তো পরিস্থিতি মোকাবেলা করতে পারতো, সেটা তো করতে দেখলাম না আমরা। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের আহ, দক্ষতা বা তাদের রেসপন্স করার ক্ষেত্রে দুর্বলতা দেখায়, সেটা এক ধরনের অপরাধ। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রেসপন্স করার পরে যখন গ্রামবাসী, ওখানে কি ঘটনা ঘটেছে আপনি দেখেছেন, যে গ্রামবাসী যখন আটকে দেয়, পথ রোধ করে দেয়, সেটা আরেক ধরনের প্রেক্ষাপট। সেগুলি বিশ্লেষণ করতে হবে। সেটা আমি বলছি, সেটা একটা নির্দিষ্ট এলাকার ঘটনা। আর ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি বলেন যে জেনারেল ক্রাইমের জায়গায় যদি আপনি বিশ্লেষণ করেন, সেটা আগের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। কিন্তু কিছু কিছু ঘটনা এই সবগুলোকে চাপিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এই এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন ঘটনা ফয়েজ? বিচ্ছিন্ন তো আমি বলিনি, আপনি আমাকে দিয়ে বলানোর চেষ্টা করছেন। না, দেখুন, আমি জিজ্ঞেস করছি। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন ঘটনা ঘটনাই। সেখানে তো সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, সেটা কি কেউ অস্বীকার করছে? অস্বীকার করছে না। বিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন না, ষড়যন্ত্র কি ষড়যন্ত্র না, এগুলি তদন্ত ছাড়া বলা তো খুব মুশকিল। আমরা তো পলিটিক্যাল মানুষ না, আমরা পলিটিক্যালি হুট করে একটা কমেন্ট করতে পারি না তো। সো আমি আপনাকে যেটা ফ্যাক্ট ততটুকু বলতে পারছি, যেটা ঘটনা ঘটেছে, সেটা দেখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আছে কিনা, রেসপন্স করতে দেরি করেছে কিনা, সেখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, তৃতীয় পক্ষ কোনোভাবে সুযোগ নিচ্ছে কিনা, এগুলি বিচার বিশ্লেষণ ছাড়া বলা খুবই মুশকিল। সেটাকে বিচ্ছিন্ন বলাটা অযৌক্তিক নয়। আচ্ছা, ববি হাজ্জাজ, আপনি কিভাবে দেখছেন আসলে যে একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে? বিশেষ করে এটা তো খুবই অ্যালার্মিং যে শিক্ষার্থীদের উপর, যে শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে এভাবে ভূমিকা রেখেছে, সেই শিক্ষার্থীদের উপরে এলাকাবাসী যে হামলা করবে, আহ কিভাবে দেখছেন আপনি ববি হাজ্জাজ? দেখেন, অত্যন্ত দুঃখজনক। স্পেশালি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাটা, এই ঘটনাগুলোই বলছেন বা দুর্ঘটনাগুলোর কথা বলছেন, অত্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। কৃষি বিশ্ববিদ্যালয়টা এলাকাবাসীদের সাথে ছিল না বোধহয়, বা যাই হোক, যদি আমি বহিরাগতরা গেছে সেখানে, বহিরাগতরা গিয়ে এলাকাবাসীটা চিরাং বিশ্ববিদ্যালয়ের সাথে ছিল, তার জন্য এলাকাবাসীদের সাথে পুরো, হ্যাঁ, বড় আকারে যেটা। বাট এই যে এই ধরনের যে আপনার ভায়োলেন্ট আপনার ক্ল্যাশেস হচ্ছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এবং একই সাথে এগেন এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোকেও হয়তো আরেকটু, মানে আমি এর আগে অনেকবার এই কথাটা বলেছি, যে বিশ্ববিদ্যালয়গুলো, স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিনিস্ট্রেশন গুলোকে আরো শক্তিশালী করা অনেক গুরুত্বপূর্ণ। মানে এই এই তাদের কন্ট্রোলটা কম বলেই আপনার ওই যে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হয়, আরো 100টা জিনিস নিয়ে দুশ্চিন্তা করতে হয়। এবং এটা শুধু বিশ্ববিদ্যালয় না, আমরা মানে ঢাকা কলেজ বা ঢাকা শহরে এরকম ঘটনা বারবার দেখেছি। এগেন সিটি কলেজ, ঢাকা কলেজ, এরকম অনেক জায়গায় দেখেছি যে সহিংসতার যে ঘটনাগুলো ঘটে, এগুলো অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই জায়গাগুলোতে ওই কলেজ বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনেরও আরেকটু বড়ভাবে হয়তো তাদের একটা ইম্প্যাক্ট রাখাটা প্রয়োজন, যে কিভাবে এই ঘটনাগুলো ঘটে। এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ে গত গত কয়েকদিন যে ঘটনাটা বিশাল ভাবে ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এটা আরো ছোট আকারে কিন্তু এর আগে অনেকবার ঘটেছে। তো তখন এই প্রতিকারগুলো কেন নেওয়া হয়? আর এখন জি জি আর এখন যেহেতু ওভারঅল আইন শৃঙ্খলা ব্যবস্থার কিছু দূর আমরা যে অবনতি দেখছি না তা না, অনেক দূরে আমরা অবনতি দেখছি। এগেন
এটার অনেক কারণ থাকতে পারে, সেটাতে আমরা এই মুহূর্তে আসছি না। তবে এইটারও প্রতিকার দরকার, যেটার দায়িত্ব কিছু দূর বা পুরোপুরি ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে। কারণ আমরা চিটাগং বিশ্ববিদ্যালয়তেও দেখেছি যে যখন প্রো-পিসি বা তারা তারা যেটা এটলিস্ট মিডিয়াকে এসে বলেছেন যে তারা যখন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তখন পাননি। তো চিটাগং বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে আমাদের তরুণরা, আমাদের তরুণ শিক্ষার্থীরা যেখানে থাকেন সেটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় যখন প্রয়োজন হয় আইন শৃঙ্খলা বাহিনীদের সহযোগিতা তারা পায় না, এই জায়গায়ও অন্তর্বর্তীকালীন সরকারের বড়ভাবে দেখার বিষয় আছে। একই সাথে লং টার্ম আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেশন শক্তি এই দিকগুলো দেখার অনেক বড় বিষয় আছে। দেখতে হবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি জানেন যে সিইসির সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড্রাসেন, এবং তিনি মব পরিস্থিতি ও নির্বাচনের সময় প্রভাব, কমিশনের প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছিলেন। সিইসি বলেছেন যে 300 আসনে নির্বাচন একসঙ্গে হবে, তখন ওই 300 জায়গাতে মব ভাগ হয়ে যাবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং আপনিও কি আসলে শঙ্কিত কিনা যে মব ভায়োলেন্স নির্বাচনকে প্রভাবিত করতে পারে? দেখেন, আমরা গত বেশ কিছু মাস ধরে আহ, আহ, কিছু ব্যাড প্র্যাকটিসেস এর ভেতরে চলে গেছি। মানে এটা কোনো জায়গায় গণ-অভ্যুত্থান, যেখানে গণ-অভ্যুত্থান হয় সেখানে যে কম বেশি হয় না তা না। কারণ একটা গণ-অভ্যুত্থান কিন্তু বড়ভাবে জনগণ একত্রিত হওয়ার পরই গণ-অভ্যুত্থান হয়। তো তাদের এই গণ-অভ্যুত্থানটা ঘটানোর পর এই যে যারা একসাথে হয়েছিল তাদের সব ডিমান্ডস যে ওই এক এক মুভমেন্টে মেট হয়ে গেছে তা না, কিন্তু তারা তাদের ডিমান্ডস গুলো মিট করা নিয়ে আরো আশাবাদী হয়ে ওঠে। তো তখন তাদের ভেতরে ওই যে একত্রিত হবার এই প্রবণতাটা বেড়ে যায়। কিন্তু একত্রিত হওয়া আর মব ভায়োলেন্স সবসময় এক না। আমরা এখানে গত অনেক মাস ধরে যেটা দেখেছি যে এই যে একত্রিত হওয়া, এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার জন্য এটা ভুল পথে অনেক সময় পরিচালিত হয়েছে। আবার ওই যে যে ফ্যাসিবাদের দোসররা আছে যারা এখনো রয়ে গেছে, তারা এগুলোর সুযোগ অনেক দিতে চেষ্টা করেছে। সো এরকম অনেকগুলো কারণ মিলিয়ে আমরা আজকে এই যে মবক্রেসি বা মব ভায়োলেন্স এদিকে গেছি। এবং এগেন এখানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকে বা দায়িত্বশীল অনেকে যে ভুল বক্তব্য রেখে যে না না এগুলো মব না, এগুলো প্রেশার গ্রুপ, এই ধরনের ভুল বক্তব্য রেখে যে কোনো ভুল ত্রুটি আরো বাড়ায়নি তা না, এগুলো হয়েছে। কিন্তু এখন আগামী নির্বাচনের দিকে আমি যেটা মনে করি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে জনগণ তারা তো ওই যে তাদের যে ডিমান্ড গুলোর জন্য তারা মব করছিল বা মানে একত্রিত হচ্ছিল, মব না একত্রিত হচ্ছিল, এই জায়গা থেকে তাদের তো আবার নতুন আশার আলো আসবে যে তাদের নির্বাচন, মানে এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের চাওয়ার প্রাপ্তির কাছে যেতে পারে। তো সেই জায়গাটা যদি তৈরি করতে পারি আমরা, যেটা আমি বিশ্বাস করি আমরা পারছি বা পারবো, তাহলে ওই নির্বাচনকালীন সময় এই ধরনের মবক্রেসি বা মব ভায়োলেন্স নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ আছে বলে আমি মনে করি।